বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত পেয়ালা। সামান্য জিনিস, আনা তিনেকের দামে কলাই করা চায়ের ডিশ পেয়ালা। যেদিন প্রথম আমাদের বাড়িতে ওরা ঢুকলো সেদিনের কথা আমার বেশ মনে আছে। শীতকাল, সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি, এমন সময় কাকার গলার স্বর শুনে দালানের দিকে গেলাম। কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুলবেরের মেলায়। নিশ্চয় ভালো বিক্রি শিক্রি হয়েছে। উঠোনে দুখানা গরুর গাড়ি। কৃষাণ হরু মাইতি একটা লেপ তোষকের বান্ডিল নামাচ্ছে। একটা নতুন ধামায় একরা সংসারের জিনিস, বেলুন, বেরি, খুন্তি, ঝাঁঝরি, হাতা, খান কতক নতুন মাদুর, গোটা 2 কাঁঠাল কাঠের নতুন জল চৌকি, 1 বোঝা পালং শাকের গোড়া, 2 ভাঁড় খেজুর, গুড়, আরও সব কী কী। কাকা আমায় দেখে বললেন, নিবু, একটা লণ্ঠন নিয়ে আয়, এটায় তেল নেই। আমি এক দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা নিয়ে এলাম। পিসিমা হাহা করে উঠলেন, কিন্তু তখন কে কথা শোনে। কাকাকে জিজ্ঞাসা করলাম, মেলায় এবার লোকজন কেমন হলো তাও কাকা? কাকা বললেন, লোকজন প্রথমটা মন্দ হয়নি, কিন্তু হঠাৎ কলেরা শুরু হয়ে গেল। ওই তো হলো মুশকিল। সব পালাতে লাগলো। বাওরের জলে রোজ 5টা-6টা মরা ফেলছিল। পুলিশ এসে বন্ধ করে দিল। খাবারের যত দোকান ছিল সব উঠিয়ে দিল। কিছুতেই কিছু হয় না, ক্রমে বেড়ে চলল। শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম। বিক্রি শিক্রি কাজকলা, এখন খেরা কি, গাড়ি ভাড়া উঠলো বেঁচে যাই। খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন। বাড়ির সবাই সেখানে বসে। কি করে প্রথমে কলেরা আরম্ভ হলো, কত লোক মারা গেল, এই সব কথা। আহা, সামটা মানপুর থেকে কে একজন যদু চক্রবর্তী নাকি নাম ওনার, একখান ছইয়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে এসেছে মেলা দেখতে। ছেলে মেয়ে বউ ঝি, সে একেবারে গাড়ি বোঝাই। বাউরের ধারের তালতলায় গাড়ি রেখে সেখানেই সব রেধে খায় দায় থাকে। 2 দিন পরে রাত পোয়ালেই বাড়ি ফিরবে। রাত্রিরেই ধরল তাদের একটা 9 বছরের মেয়েকে কলেরায়। কোথায় ডাক্তার, কোথায় ওষুধ। সকাল 10টায় সেটা গেল তো ধরল তার মাকে। রাত 8টায় মা গেল তো ধরল বড় ছেলের বউকে। তখন একদিকেও রোগ জেঁকে উঠেছে, কে কাকে দেখে। তারপর সে যা কাণ্ড। একটা করে মরে আর পাশেই বাউরের জলে ফেলে। অর্ধেক গাড়ি খালি হয়ে গেল। ব্রাহ্মণের যা সর্বনাশ ঘটল আমাদের চোখের সামনে, ওফ। কাকা ভুসিমালের ব্যবসা করেন। প্রায় 40 মণ সোনামুগ মেলায় বিক্রির জন্য নিয়ে গিয়েছিলেন। মণ 12 না 13 কাটাতে পেয়েছিলেন। বাকি গরুর গাড়িতে ফিরে আসছে, কাল সকাল নাগাদ পৌঁছাবে। গাড়িতে আছে আমাদের আড়তের সরকার হরিবিল্লাস মান্না। কাকা খেয়ে উঠে যাওয়ার একটু পরেই কাকার ছোট মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা রান্নাঘরে নিয়ে এসে বললে, এই দেখো জ্যাঠাইমা, বাবা এনেছেন, কাল আমি এতে চা খাবো কিন্তু। হাতে তুলে সকলকে দেখিয়ে বলল, বেশ কেমন না, মেলায় 3 আনা দরে কেনা। এই প্রথম আমি দেখলুম পেয়ালাটা। সে আর 4 বছরের কথা হবে। তারপর বছর 2 কেটে গেল। আমি আজ কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি। ডিস্ট্রিক্ট বোর্ড
লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করার জন্য এখানে ওখানে বড় ছুটোছুটি করে বেড়াতে হয়। বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আমার বড় ঘটে না। সেদিন সন্ধ্যার গাড়িতে কলকাতা আসব। আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের জন্য তাগদা দিয়ে গিয়েছি। কানে গেল আমার বড় ভাইজি বলছে, ও পেয়ালাটাতে দিও না। বাবা মারা যাওয়ার পর মাও পেয়ালাটা দেখতে পারে না দু চক্ষে। আমি বললুম, কেন? কোন পেয়ালাটা রে? কী হয়েছে পেয়ালার? আমার ভাইজি পেয়ালা নিয়ে এলো। মনে হলো কাকার কেনা অনেক দিনের সেই পেয়ালাটা। সে বললে, বৌদির অসুখের সময় এই পেয়ালাটা করে দুধ খেতেন, তারপর বাবার সময় এতে করে ওর মুখে সাবু ঢেলে দেওয়া হতো। মা বলে আমি ওটা দেখতে পারিনি। আমার এই জ্যাঠতুতো ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারা যান। এর বছর 2 পরে কাকাও মারা যান পৃষ্ঠব্রণ রোগে। কিন্তু এর সঙ্গে পেয়ালাটার সম্পর্ক কি? যত সব মেয়ে লিখু সংস্কার। পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেঁকে উঠল। জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে। আমার নাওয়া খাওয়ার সময় নেই। দূর দূরান্তের পাড়াগাঁয়ের নানা স্থানে টিউবওয়েলের বসানো ও মিস্ত্রি খাটানোর কাজ মহাব্যস্ত। বাকি সময়টুকু যায় আর বছরের বিলের টাকা আদায়ের তদবিরে। সংসারেও আমাদের নানান গোলযোগ বেঁধে গেল। কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথাটি বলতে সাহস করেনি সংসারের পুরনো ব্যবস্থাগুলির বিরুদ্ধে। এখন সবাই হয়ে দাঁড়াল কর্তা, কেউ কাউকে মেনে চলতে চায় না। ঠিক এই সময় আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হলো। আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি। জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু টাকার তাগাদা করতে হবে ঠিক এই সময়টাতে, নইলে বিল চাপা পড়তে পারে 6 মাস বা 7 মাসের জন্য। আমি আজ জেলা, কাল মহকুমা ছোটাছুটি করে বেরোতে লাগলাম। এ মেম্বার ও মেম্বারকে ধরি, যাতে আমার বিলের পাওনাটা চুকিয়ে দিতে তারা সাহায্য করেন। কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলাম তখন ওদিকে কাজ মিটে গিয়েছে, ছেলেটি মারা গিয়েছে। অবশ্যই চিকিৎসার ত্রুটি হয়নি কিছু, এই যা সান্ত্বনা। বছরের শেষে আমি শহরে বাসা করি, স্ত্রী ও ছেলে মেয়েদের সেখানে নিয়ে এলাম। বাড়ির ওইসব দুর্ঘটনার পরে সেখানে আমাদের কারুর মন বসে না। তাছাড়া আমার ব্যবসা খুব জেঁকে উঠেছে। সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয়। টিউবওয়েলের ব্যবসাতে নেমে একটা জিনিস আমার চোখে পড়েছে, যে আমাদের দেশের বিশেষ করে পাড়াগাঁয়ের লোকেদের মতন অলস প্রকৃতির জীব বুঝি পৃথিবীর আর কোথাও নেই। অত অল্পে সন্তুষ্ট মানুষ যে কী করে হতে পারে, সে যারা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধারণাতেও আসবেন। নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে, সকল রকম দুঃখ দরিদ্রে অসুবিধাকে সহ্য করবে, কিন্তু তবুও 2 পা এগিয়ে যদি এর কোনো প্রতিকার হয় তাতে রাজি হবে না। তবে এদের একটা গুণ দেখেছি, কখনো অভিযোগ করে না, দেশের বিরুদ্ধেও না, দৈবের বিরুদ্ধেও না। বাইরে থেকে এদের দেখে যারা বলবেন এরা মারা গিয়েছে, এরা জড় পদার্থ মাত্র, ঘনিষ্ঠভাবে দেখলে কিন্তু তারা মত বদলাতে বাধ্য হবেন। এরা মরেনি, বোধহয় মরবেও না কোনো কালে। এদের জীবনী শক্তি এত অফুরন্ত যে অহরহ মরণের সঙ্গে যুঝে এবং পদে পদে হেরে গিয়েও দমে যায় না। এরা ভয়ও পায় না, প্রতিকার করতেও ব্যস্ত হয়ে পড়ে না, সহজভাবেই সবই মেনে নেয়, সব অবস্থা। খারাপ বিলের পাট পচানো জল খেয়ে কলেরায় গ্রাম উৎপন্ন হয়ে থাকে, তবুও এরা টিউবওয়েলের জন্য একখানা দরখাস্ত কখনো দেবে না বা তদবিরও করবে না। কে অত ছোটোছুটি করে, কেই বা কষ্ট করে? শুধু একখানা দরখাস্ত করা মাত্র। অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচে টিউবওয়েল বসিয়ে দেয়, কিন্তু ততটুকু হাঙ্গামা করতে এরা রাজি নয়। বাসায় একদিন বিকেলে চা খাওয়ার সময় লক্ষ্য করলুম আমার ছোট মেয়েটি সেই কলাই করা পেয়ালাটা করে চা খাচ্ছে। যদিও ওসব আমি মানি নে, তবু আমার কি জানি কি মনে হলো, চা খাওয়াটা শেষ করে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিলাম পাঁচিলের ওধারের জঙ্গলের মধ্যে। কাকার বড় মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল, ছোট মেয়েটির বয়স 10 বছর, খুব বুদ্ধিমতী। শহরের মেয়ে স্কুলে লেখাপড়া শেখাবো বলে ওকে বাসায় এনে রেখেছিল, স্কুলে ভর্তিও করে দিয়েছিল। মাস 5-6 কাটলো, বৈশাখ মাস। এই সময় আমার টিউবওয়েলের কাজের ধুম। 8-10 দিন একাধিক ক্রমে বাইরে কাটিয়ে বাসায় ফিরি, কিন্তু তখনই আবার অন্য একটা কাজে বেরিয়ে যেতে হয়। এতে পয়সা রোজগার হয় বটে, কিন্তু স্বস্তি পাওয়া যায় না। স্ত্রীর হাতের সেবাই পাইনে, ছেলে মেয়েদের সঙ্গ পাইনে, শুধু টোটো করে দূর দূরান্ত চাষাগা ঘুরে ঘুরে বেড়ানো, শুধুই এস্টিমেট কষা, মিস্ত্রি খাটানো। মানুষ চায় দুদণ্ড আরামে থাকতে,
আপনার লোকেদের কাছে বসে তুচ্ছ বিষয়ে গল্প করতে, নিজের সাজানো ঘরটিতে খানিকক্ষণ করে কাটাতে, হয়তো একটু বসে ভাবতে, হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে। শুষ্ক টাকার রোজগারে এসব অভাব তো পূর্ণ হয় না। হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলাম। কাকার ছোট মেয়েটির খুব অসুখ। আমি পৌঁছালাম দুপুরে। একটু পরে রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটিতে রোগীকে সাবু না বার্লি খাওয়াচ্ছেন। আমি আমার মেয়েকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করলুম, ও পেয়ালাটা কোথা থেকে এলো রে? খুকি বললে, ওটা কুকুরে না কিসের বনের মধ্যে নিয়ে ফেলেছিল, বাবা মনুদি দেখতে পেয়ে নিয়ে এসেছিল। সে তো অনেক দিনের কথা, পাঁচিলের বাইরেও ওই যে বন, ওইখানে টেনে নিয়ে গিয়েছিল। আমি বিস্মিত সুরে জিজ্ঞাসা করলুম, মনু নিয়ে এসেছিল? জানিস ঠিক তুই? খুকি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বলল, হ্যাঁ বাবা, আমি খুব জানি। তুমি না হয় মাকে জিজ্ঞাসা করো। আমাদের সেই যে ছোকরা চাকরটা কুকুরে কামড়েছিল না, ওই দিন সকালে মনদি পেয়ালাটা কুড়িয়ে আনে। আমি পেয়ালাতে তাকে কিসের শেকড়ের পাচন খাওয়ানো হলো আমার মনে নেই। আমি চমকে উঠলাম, বললুম, কাকে রে? রামলগনকে? হ্যাঁ বাবা, সেই যে তারপর এখান থেকে চলে গেল দেশে সেই ছেলেটা। আমার সারা গা ঝিমঝিম করছিল। রামলগন কুকুরে কামড়ানোর পর দেশে চলে গিয়েছিল, কিন্তু সেখানে তো সে মারা গিয়েছে। এ খবর আমি কাউকে বলিনি। বিশেষ করে গৃহিণী তাকে খুব ভালোবাসতেন বলে এই সংবাদটা আমি আর বাসায় নিয়ে আসিনি। আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিউরনের শালির ছেলে সেই খবরটা মাসখানেক আগে আমায় দেয়। মনুর অসুখ তখনও পর্যন্ত খুব খারাপ ছিল না। ডাক্তারেরাও বলেছেন ভয়ের কোনো কারণ নেই। আমার কিন্তু মনে হলো ও বাঁচবে না। ও পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না। অসুখের সময় যে ওতে করে যা কিছু খেয়েছে, খাওয়ার পরে সে কিন্তু আর ফেরেনি। জানতো কেবল কাকার বড় মেয়ে, কিন্তু সেও আছে শ্বশুর বাড়ি। পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি ফেলে দিল। হাত দিয়ে তোলবার সময় তার স্পর্শ আমার সারা দেহ শিউরে উঠল। পেয়ালাটা যেন জীবন্ত মনে হলো, যেন একটা ক্রূর জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি, যার স্পর্শে মৃত্যু, যার নিঃশ্বাসে মৃত্যু। পরদিন দুপুর থেকে মনুর অসুখ বাঁকা পথ ধরল। 9 দিনের দিন মারা গেল। আমি জানতাম ও মারা যাবে। মনুর মৃত্যুর পরে পেয়ালাটা আবার কুড়িয়ে এনে ব্যাগের মধ্যে পুড়ে কাজে বেরোবার সময় নিয়ে গেল। 7-8 ক্রোশ দূরে একটি নির্জন বিলের ধারে ফেলে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। শোকের প্রথম ঝাপটা কেটে গিয়ে মাস 2 পরে বাসায় একটু ঠান্ডা হয়েছে। তখন কথায় কথায় স্ত্রীর কাছে একদিন এমনি পেয়ালাটার কথা বলি। তিনি আমার গল্প শুনে যেন কেমন হয়ে গেলেন। কেমন এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। মুখ দিয়ে তার কথা বেরোলো না। আমি বললুম, বোধহয় অত খেয়াল করে তুমি কখনো দেখোনি, তাই ধরতে পারোনি। আমি কিন্তু বরাবর। আমার স্ত্রী বিবর্ণ মুখে বললেন, বলবো একটা কথা? আমার আজ মনে পড়ল। একটু চুপ করে থেকে বললেন, খোকা যখন মারা যায় আর বছর আষাঢ় মাসে সেই কলাই করা পেয়ালাটাতে তাকে ডাবর জল খাওয়াতাম। আমি নিজের হাতে কতবার খাইয়েছি। তুমি তো তখন বাইরে বাইরে ঘুরতে, তুমি জানোও না। আমার কোনো উত্তর খানিকক্ষণ না পেয়ে বললেন, জানতে তুমি এই কথাটা? না, জানতুম না অবশ্যই, কিন্তু অন্যমনস্ক হয়ে আরেকটা কথা মনে তোলা পড়া করছিল। পেয়ালাটা আমাদের ছেড়েছে তো, ওটাকে কেন তখন ভেঙে চুরমার করে নষ্ট করে দিইনি? আবার কোনো উপায়ে এসে এ বাড়িতে ঢুকবে না তো? Black Invention. বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও।
Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত বীরজা হোম ও তার বাধা। ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা অনেক দিন আগেকার কথা। রোয়ালে বাদরপুর হাই স্কুলে আমি তখন শিক্ষক, নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠবান, সেকালে ব্রাহ্মণ পণ্ডিত, সকলে শ্রদ্ধা করত, মানত বেশ। এক প্রহর ধরে জপ আহ্নিক করতেন, শূদ্রজারক ব্রাহ্মণের জলস্পর্শ করতেন না, মাসে একবার বীরজা হোম করতেন। টিকিতে ফুল বাঁধা থাকতো দুপুরের পরে। সপাক ছাড়া কারো বাড়ি কখনো খেতেন না। শিষ্য করতে নারাজ ছিলেন, বলতেন শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আর একটা কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোন স্কুলের পণ্ডিতই করেননি। টোল করা পছন্দ করতেন না, ওদের নাকি গভর্নমেন্টের দেয়বৃত্তির দিকে মন চলে যায়। টোল ইন্সপেক্টরদের খোসামত করতে হয়। তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে রেখে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না। দিন রাত গুমুটের দরুন আমরা কেউ ঘুমোতেও পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূব উত্তর কোণে। বেলা তখন 3টে। স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পরে, কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে। মাস্টারদের উস্কানি তাতে ছিল 12 আনা। হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন, গোপীবাবু ইতিহাসের মাস্টার। গিয়ে উত্তেজিতভাবে বললাম, স্যার মেঘ করেছে। মুরলী মুখুজ্জে গম্ভীর স্বরে বললেন, কিসের মেঘ? আগে মেঘ কাকে বলে? কি হয়েছে তাতে? আগে বৃষ্টি হবে, স্কুলের ছুটি দিলে ভালো হতো, ছেলেরা অনেক দূরে যাবে, ছাতি আনেনি অনেকে। বৃষ্টি হবে না ও মেঘে। খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানি এতটা আত্মপ্রত্যয় সুরে এ কথা বলতে দ্বিধা করতে বোধহয়, কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জে পণ্ডিতের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তার নখদর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, বৃষ্টি হবে না? না। কেন স্যার? বেশ মেঘ করে এসেছে তো। মেঘের আপনি আর কি বোঝেন? ওকে বলে তাঁত মেঘ, ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানালা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠছিলাম। মুরলী মুখুজ্জের নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, বৃষ্টি হবে বলে কিন্তু মনে হচ্ছে। মুরলী মুখুজ্জে বললেন, ওটা তাঁত মেঘ, মেঘ হলেই বৃষ্টি হয় না। তা আচ্ছা, কোন মেঘে তাহলে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে আল্ট্রাস্ট্যাটাস মেঘে, যাকে বলে শিট ক্লাউড। ও, তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে, মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে। ও আচ্ছা। আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না, কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জেকে। মিনিট 15-র মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদর ঢাকা পড়ল, আরও ঘন আরেকখানা মেঘের চাদর। তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম মুষলধারে বৃষ্টি নামল। পুরো 2 ঘন্টা ধরে খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা 5:30টার সময় আকাশ ধরে গেল। ছেলেরা তখনও পর্যন্ত স্কুলেই আটকে ছিল, কোথায় আর যাবে? সবাই আমরা আটকেই পড়েছিলাম। গোপীবাবু জয়গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জিকে গিয়ে বললেন, দেখলেন স্যার, তখন বললাম বৃষ্টি আসবে, তখন ছুটিটা দিলে আর এমন হতো না। মুরলীবাবু বললেন, অমন হয়ে থাকে, ইতিহাস পড়ান, হায়ার ম্যাথমেটিক্স পড়লে বুঝতেন। জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধটা পড়ে দেখবেন এবছরের ওই ম্যাথামেটিক্যাল গ্যাজেটে, বুঝলেন? আচ্ছা, তাহলে সেটা কি? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে অ্যালিস থ্রু লুকিং গ্লাসের পরীক্ষা। আর কি, পড়ে দেখুন। গোপীবাবু চলে এলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই সম্ভবত তিনি সংকুচিত হয়ে পড়েন। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি। দুজনেই আমরা মনে মনে বড় খুশি।
হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে, রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় গিয়ে দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে, খুব খুশি মন। আমাকে দেখে ডেকে বললেন, কেমন ননীবাবু, বৃষ্টি হলো তো? এই যে চক্রবর্তী মশাই, নমস্কার। তা তো হলো, হবি না? আজ 3 দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য। ওর বাবাকে হতে হবে, অবশ্যই বৃষ্টির পিতৃদেবকে তো ভালো জানা ছিল না। আমি বলে উঠলাম, বলেন কি? হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে? গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে বসলেন, লাগে তাক না লাগে তুক। ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন, আসুন দুজনেই আমার বাড়ি মাস্টারবাবুরা, দেখুন দেখাই আপনাদেরকে। গোপীবাবু ও আমি দুজনেই দাওয়ায় গিয়ে বসলাম। মনটা বেশ ভালো। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটাকে একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন দারুণ গুমোটে রাত্রি ঘুমাইনি। গোপীবাবু কেবল বলছিলেন, আজ খুব ঘুম হবে, কি বলেন? নিশ্চয়ই, তার আর ভুল। ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে। সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ডু, বালি বিছিয়ে তৈরি, বেলকাঠ ও জগগিট মুড়ের ডালের বাড়তি সমিত একপাশে গোছানো, পূর্ণপাত্রে সিধে সাজানো, তামার টাটে নারায়ণ শিলা, সিঁদুরে বেলপাতা তামার বড় থালায়। হোম হয়ে গিয়েছে, উপকরণের অবশেষে এদিক ওদিকে ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, তা দেখলেন মাস্টারবাবু, হোম করার ফল আছে কি না দেখলেন? গোপীবাবু বলে উঠলেন, আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন? নিশ্চয়ই, নিজের চোখে দেখা অপদেবতার কাণ্ড দেখেছি যে কত, ওই পঞ্চমন্ডির আসনে জপ করার সময়। বলুন না দু একটা ঘটনা। না, সেই সব বলবো না, থাকবে। কিন্তু আজ 1 বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়ি, সেইটাই বলি। একটু তাহলে চা করতে কি বলে দিই? এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারিদিক, ঝড়ও উঠল, খুব ঠান্ডা হাওয়ার। ছড়ছড় করে পাকা জাম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে। নতুন জলব্যাং ডাকতে লাগলো চারিদিকে। চা এলো। আমরা ছাতি নিয়ে বেরোইনি, এই বৃষ্টি মাথায় করে যাওয়ারও উপায় নেই। বেশ জমিয়ে গল্প শুনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের ওপর বসে গেলাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন। তারপর শুরু করলেন তিনি গল্প বলতে। আর বছর ভাদ্র মাসের কথা, এখনো বছর পেরোয়নি। আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ। আমাকে তার বাড়িতে গিয়ে বীর্যা হোম করতে হবে মেয়েটির জন্যে। বীর্যা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রোগী ভালো হয়ে যায়, আমি এমন সারিয়েওছি। আমাকে তারা নৌকো করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে অজপাড়াগা। ঘর কতক ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনোদার বাস। যমুনার ধারেই গ্রাম। গ্রামের মেয়েরা নদীর ঘাটেই স্নান করতে আসে। আচ্ছা, তবে গ্রামের নাম কি? সাতবেড়ে। তারপর শুনুন না, গ্রামে গিয়ে পৌঁছালাম বিকেলে। খুব বন জঙ্গল গ্রামের মধ্যে। একটা ভাঙা শিব মন্দির আছে, সেকেলে ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বড় অশ্বত্থের গাছ গজিয়েছে। প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে। চামচিকেরা নদীতে আকণ্ঠ ডোবা অবস্থায়। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই। এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে। ভৈরব চক্রবর্তী বিপত্নীকে তার মেয়েটি শ্বশুর বাড়ি থেকে এসেছে সবে কদিন হলো। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম ভৈরব চক্রবর্তীর সঙ্গে। এখনো দিব্যি তার দাঁতের জোর। ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে, তার বহুদিনেও দাঁত নষ্ট হবে না। তিনি খেতে খেতেই বলে চললেন, এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন, এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে।
তারপরে আমরা গিয়ে সে বাড়ি উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হওয়ার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে। বয়স 13-14 হবে, নিতান্ত রোগা নয়, বেশ মোটাসোটাও ছিল, বোঝা যায় গলায় এক রাশ মাদুলি। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরলে। মেয়েটির গায়ে কিন্তু বেশ ভালো জ্বর, বেশ জ্বর, 3-এর কাছাকাছি হবে। চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণে সামান্য লাল। নাড়ি দেখলাম, বেশ নাড়ি, শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হলো না। তাছাড়া আমার ওপর মেয়ের চিকিৎসার ভার নেই, আমি এসেছি হোম করতে। গৃহস্বামী আমাকে বললেন, আপনি ওকে আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন মাথায় ওর। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি, এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে খাটের পাশে। আমি চমকে উঠলাম, হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে, কিছুই সেখানে নেই, না একটা কলার খোসা, না কিছু। লোকটি পড়ল কি করে? পায়ের ধুলো দেওয়ার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো। মেয়েটি ফুপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচে ব্যাপার। আমার মনটা বেশ খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, হোম করি, কিছু কিছু দৈব ঘটনাও বুঝি। লক্ষণ প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত এই নিয়েই দৈব। গোড়াতে এর লক্ষণ খারাপ বলে যেন মনে হচ্ছে, তবে কি হোম বসবে না? সন্ধ্যার কিছু পরে শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি। বেশ বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়া নেই, রাস্তায় তবুও একটু হাওয়া বইছে। হঠাৎ আমার কানে এক যেন রব ভেসে এলো, শুনুন শুনুন। দুবার কানে গেল কথাটা। এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের মধ্যে ঠিক দোরের গোড়ায় একটি মেয়ে মানুষ দাঁড়িয়ে। আমি বললাম, আমায় বলছেন? হ্যাঁ, ও খুকির জন্য বীর্যাহোম করবেন না, ও কিন্তু বাঁচবে না। কে আপনি? আমি যেই হই, যদি ভালো চান হোম কিন্তু করবেন না। আমি বিস্মিত হলাম। নির্জন অন্ধকার ভাঙা মন্দির, সেখানে এখন মেয়ে মানুষ আসবে কি? এমন আশ্চর্য কথাই বা বলে কেন? আমার খানিকটা রাগও হলো। আমার ইচ্ছার ওপর বাধা দেয় এমন লোককে? মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়। ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ নয়। আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে আর বললাম না। রাত্রে বসে হোমের জিনিসপত্র ফর্দও করে দিলাম। তারপর রাত 8টা বাজলো। গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বললেন। এইবার আমার গল্পের আসল অংশে আসব। তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা খুব পুরনো, কোঠা বাড়ি, কোনো ছিরি শৈষ্ঠব্য নেই, কিন্তু দোতলা। পল্লী গ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। যমুনা নদীর ধারে ঠিক নয় বাড়িটা, ঠিক সামান্য দূরে। মধ্যে কেবলমাত্র একখানাই বাড়ি। ওই বাড়ির ছাদ আর এ বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুটে চওড়া এক ফালি জমির ব্যবধান। ছাদের ওপর একখানা মাত্র ঘর, সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থাও করা হয়েছে। সোনামুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু আর ঘি। আমি একাই রাঁধছি। রান্নার সময় কাছে কেউ থাকে আমি পছন্দ করি না। রান্নার আগে একবার চা করে খেলাম, পরের তৈরি চা খেয়ে তৃপ্তি পাইনি। রান্না করতে রাত হয়ে গেল। রাত সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়ে ভাত বেড়ে নিলাম হাঁড়ি থেকে আঙট কলার পাতে। তারপর খেতে বসার সঙ্গে সঙ্গেই মনে হলো ছাদে আমি যেন একা নেই। এদিক ওদিক চাইলাম, কেউ কোথাও নেই। রাতটা কিন্তু বেশি হয়েছে। বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে। গ্রামই নিশুতি হয়ে গিয়েছে। কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠক ঠক শব্দ হচ্ছিল। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম, আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো, লম্বা তাল গাছের মতো। এতক্ষণ ছাদে বসে রান্না বান্না করছি, কই
এত বড় একটা গাছ নজরে পড়েনি তো এর আগে? ছিল নিশ্চয়ই, নয়তো এমন দেখছি কি করে? কি গাছ ওটা? সত্যি যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেকার ওই রাস্তাটা দিয়ে একখানা গরুর গাড়ি ক্যাচ ক্যাচ শব্দ আমাকে এদিকে তাকাতে হয়েছিল। তখন কই, এ তো এত বড় গাছ, তাল গাছ। উম, না, এই গাছ তো আমি দেখিনি। কিন্তু তাল গাছটা এমনভাবে, ও কি রকম তাল গাছ? ও কি? আমি ততক্ষণে বিভীষিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়েছি। তাল গাছ না, এখনো ভাবলে এই দেখুন গায়ে কাটা দিয়েছে। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী তান্ত্রিক। পিছনের ছাদের কার্নিশের ওপর দাঁড়িয়ে এক বিরাট কায় অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি, তার তত বড় বড় হাত পা সেই মাপে, মাথাটা একটা ঢাকাই জ্বালার মতো, চোখ দুটো আগুনের ভাটার মতো রাঙা, আগুন ঠিকরে পড়ছে আমার দিকে তাকিয়ে আছে অসুরটা, যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। বিরাট মূর্তি, তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা, নিচু চোখে সেটা আমার দিকে চেয়ে আছে। ভালো করে চেয়ে দেখলাম, দুবার চোখ রগড়ালাম। দুবার চা খেয়ে কি এমন হলো? না, ওই তো সেই বিরাট তাল শাল নারকেল গাছের মতো তো তে ঢাঙা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে সামনের জমাট অন্ধকারের মতো। এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নেই। সে কোথাও দাঁড়িয়ে নেই, দুই বাড়ির মধ্যেকার ফাঁকাটাতেই দাঁড়িয়ে বলা যায়। কারণ ওই জীবের নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে, তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টিরেখার নিচে। এ বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জীবটাকে। 1 থেকে 10 গুনতে যত সময় লাগে, ব্যাস। আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে গভীর রাতে দেখলে আর গোলার ধানের ভাত খেত না পরদিন। আমি অপদেবতা দেখেছি, পঞ্চমুণ্ডির আসনে বসলে জপের শেষের দিকে প্রায়ই ভয় দেখাতো, কিন্তু সে এ ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয়। ভয় পেয়ে গেলাম, ঠকঠক করে কাঁপতে লাগলাম। চোখে অন্ধকার দেখে পড়ে যাই, আর কি, পড়লেই হয়ে যেত। দুর্বল মানুষ মরে ওদের হাতে, মন সবল হলে ওরাই পালায়। নিজেকে তখনই সামলে নিলাম, তারা মন্ত্র জপ শুরু করলাম জোরে জোরে। সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়েছিল। 1 থেকে 30 গুনতে যতটা সময় নেয় ততটা, এর খুব বেশি হবে না কখনো। সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগড়ালাম, কিছুই নেই। বিশ্বাস করুন, প্রায় সঙ্গে সঙ্গে নিচের তলা থেকে কান্নাকাটি উঠল। রুগী মেয়েটি মারা গিয়েছে। তখনই তখনই এ ব্যাপারের কোনো ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে, বিশ্বাস করুন বা না করুন। Black Invention. বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্টস
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত গঙ্গাধরের বিপদ। অনেকদিন আগেকার কথা, কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা মশলার দোকান। গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন তাও 50-এর ওপর। কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না। নানান রকম অসুখে ভুগত প্রায়। তার ওপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুচড়ে পড়েছিল। দোকান ঘরের ভাড়া 2 মাসের বাকি। মহাজনদের দেনা ঘাড়ে। দুপুরবেলায় দোকানে বসে থেলো হুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল। আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা মনে পড়ে গেল। তার নাম খোদাদাদ খা, পেশোয়ারি মুসলমান, মেটেবুরু যে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে। কয়েকবার টাকা নিয়েছে, শোধও করেছে, কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায় না। ভেবেচিন্তে সে মোটো বারুজে রওনা হলো। সুদ বেশি বলে আর উপায় কি? টাকা না আনলেই নয়, তাও আবার আজ সন্ধ্যার মধ্যে। মেটেবুরুজে গিয়ে খোদাদাত খায়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে। হনন করে হেঁটে আসছে। এমন সময় একজন লোক তাকে বললে, এ সাহেব, ইধার শুনিয়ে তো যারা। সন্ধে হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলো সেখানে কতকগুলো গাছপালার বেশ একটু অন্ধকার। স্থানটা কিন্তু নির্জন। তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন কিন্তু নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো। ও গাছগুলোর তলায়। সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের ওপরে এসে পড়েছে। মুখটা ভালো দেখা যাচ্ছে না। পরনে ঢিলে ইজের ও আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলা মিলিয়ে বলে উঠল, বাবু, সস্তায় মাল কিনবেন? গঙ্গাধর আশ্চর্য হয়ে বলল, কি মাল? লোকটা চারিদিকে চেয়ে বললে, এখানে কথা হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসুন। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন। সেখানে গিয়ে লোকটা বললে, জিনিসটা কোকেন, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, লুকিয়ে দেব। গঙ্গাধর চমকে উঠল। সে কখনো ও ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন কি সর্বনেশে জিনিস! ভালো লোকের পাল্লায় সে পড়েছে। না, সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলাও বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। অনুনয়ের সুরে বললে, বাবু, আপনি নিন, আপনার ভালো হবে, সিকি করিতে দেব। আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি নে। ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারি নে। পুলিশের ভয় তো আছে, কেউ কথা কইছে না আমার সঙ্গে। সেই হয়েছে আরও মুশকিল। হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলে যে কেন বাবু, তো আমি বুঝতে পারিনি। আগে যারা এই ব্যবসা করতো তাদের কাছেও যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না। আপনি গররাজি হবেন না বাবু, মাল দেখুন, পরে দাম দস্তর হবে। লোকটার গলার সুরে একটা কি শক্তি ছিল। গঙ্গাধরের মন খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে। বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালো কি লক্ষ্মী লাভ হয়? দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখল যে লোকটা নেই সেখানে। এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শোনে এই ভয় বেশি জোরে ডাকতেও পারবে না। চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে, কোথায় গিয়া? ও ও খা সাহেব, কোথায় গিয়া? এদিকে ওদিকে চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খা সাহেব দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বললে, জলদি চলো, অনেক দূরে জানা হোগা, জলদি চলো। কি একটা যেন ঢাকবার জন্য লোকটি প্রাণপণে চেষ্টা করছে। আমার সঙ্গে এসো, মাল দেখাবো। দুজনে কাটিগঙ্গার ধারে ধারে অনেক দূরে গেল। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভড় ও নৌকো কাদার ওপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা,
তাও দূরে দূরে জলের ধারে নানা চাঁদা কাটার বন, পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে। গঙ্গাধরের দিকে চেয়ে বললে, আমায় আমায় দেখতে পাচ্ছ তো? কেন পাবো না? এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধ্যাবেলাতে চোখের ঠাউর হবে না। একবার গঙ্গাধর জিজ্ঞাসা করলে, তা সাহেব, তোমার ডেরা কোথায়? লোকটা চকিতে পেছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে, কেন, সে তোমার কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে ভাবো? এরূপ যদি ভেবে থাকো তবে ভালো হবে না যেন। মাল দেবো, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে। আমার বাসার খোঁজে তোমার কি কাজ? লোকটার চোখের চাউনি বড় অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করল। খুব ভালো দেখা যায় না, কিন্তু ওর দুই চোখ যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে। এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে সে এত দূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল। কিন্তু যখন এসেইছে তখন আর চারা নেই কোনো। বাড়বে বই কমবে না, ছুরি বার করে বসলে তখন আর তার কোনো উপায় থাকবে না। অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর, একটা গাছের গুড়ি পড়ে আছে। গুদাম ঘরের দরজা থেকে একটুখানি দূরে। তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা যে কোথায় যেন চলে গেল। গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখল। গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল। নিকটে কোথাও লোকজনের সারা শব্দ পর্যন্ত নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদামঘরটা পুরনো এবং যেন অনেককাল অব্যবহার্য হয়ে পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায়, চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে। সামনের দৌড়টা উই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা যেন ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধ্যায়? এরকম জায়গায় একা মানুষ আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতো না কখনোই। সে কলকাতায় আজ নতুন নয়, তার উপরে ঝুনো ব্যবসাদার, বাংলাদেশ থেকে নতুন আসেনি। ওই লোকটির কথা সুরে যে কী জাদু আছে গঙ্গাধরকে যে টেনে নিয়ে এনেছে, সাধ্য ছিল না যে সে ছাড়ায়। এ কথা এখন তার মনে হলো। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ, এমন অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল, আবার ফুটে বেরোলো। কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না। পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব ডোর খুলে গুদাম ঘরে ঢুকলো। গঙ্গাধরকে যখন পেছনে আসতে বলল তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক টিপ টিপ করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর ওই লম্বা লম্বা হাত গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে, সেই ফন্দিতে এত দূরে ভুলিয়ে এনেছে। লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে, অনুসন্ধান রেখেছিল। কে জানে, খোদা খায় লোক। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিলে। একবার সে ভাবলে দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ। এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকলো। আশ্চর্য, গুদামের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সে অস্পষ্ট অন্ধকার। এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিছু নেই। মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা কীরকম ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে। মেঝেটা স্যাঁতস্যাঁতে, কতকাল এর মধ্যে যেন মানুষ ঢোকেনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থেকে থেকে যায় কোথায়? অল্পক্ষণ মিনিট দুই হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হলো, কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কীরকম ভয়! আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়া যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট দুই পরে খাঁ সাহেব এই তো আধ অন্ধকারের মধ্যে সামনে দাঁড়িয়ে। হঠাৎ একটা অদ্ভুত শব্দে এসে কথা বলল। খাঁ সাহেব বললেন, তুমি কালা নাকি? এতক্ষণ কথা বলছি, শুনতে পাচ্ছ না? কথার উত্তর দিচ্ছ না কেন? ওকেন যে জায়গায় আছে বললাম তো, তা দেখতে পেয়েছো? সাবলের চার দিয়ে তুলতে বললাম পিঁপে দুটো, হাঁ করে সঙের মতো দাঁড়িয়ে কেন? বারে, এত কথা বলেছে লোকটা, পাগল নাকি?
গঙ্গাধর কেমন ভ্যাবাচাকা হয়ে গিয়েছে। মুড়ের মতো দৃষ্টিতে চেয়ে বললে, কখন তুমি দেখালে কোকেনের জায়গা? ওই কোথায় শাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সমস্ত খাঁ সাহেবের মুখের দিকে চাইলে। সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত, বিমূঢ়, আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত পা, সারা দেহটা যেন চুরচুর হয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়েছে। সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খুমটি করে বিষম মনের জোরে তার দেহ চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। সব ভেঙে গেল, গুড়িয়ে গেল, উড়ে গেল। আর কোথায় খাঁ সাহেব? চারিপাশে অন্ধকারের মধ্যে সে মিশিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তর রবে চিৎকার করে গুদাম ঘরের সাথে সাথে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা দেশি ভর কাছে কোথায় বাধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ঠিক ছিল, কানাকড়িও দেখা যায়নি, তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল। অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস দুই পরে মেটে বুড়ুজে খোদাদাত খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাওয়ার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বললে। খোদাদাত খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, শাহজি, ও হলো আমির খাঁ। চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগেকার কথা। রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল। সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে শর ছিল। কোথায় সে মাল রাখতো কেউ জানে না। সেই মাসের মাঝামাঝি সে খুন হয়। কে বা কেন খুন করলো জানা যায়নি, কেউ ধরাও পড়েনি। তবে দলের লোকেই যে খুনটা করেছিল এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করার জন্য। ওর পুরনো কোকেনের বাক্স হয়েছে দক্ষক্ষরের বোঝা। তা বাবু, সে গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে কি পারবে? গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই। মনে থাকলেও সে যেত না। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখে সে হতাশা ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়ার দৃষ্টিটা। হতভাগ্য, এতদিনেও কি বোঝেনি যে সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিন। Black invention.